নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অল ডে সাসপেন্স চ্যানেলের এই গল্পগুলি নিয়মিত শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি সপ্তাহের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন যে কখন আমরা নতুন একটা গল্প নিয়ে আসবো। তাই আমরাও অপেক্ষা করে থাকি যে সপ্তাহের এই দিনটা কখন আসবে যখন আপনার সাথে আমার আড্ডাটা জমে উঠবে। তাই কানে ইয়ারফোনটা চড়িয়ে নাও, কারণ যেতে হবে তো আরও একটা ভয়াল গল্পের সফরে। আজ আপনার জন্য থাকছে লেখিকা কুহেলিকার কলমে হাড় হিম করা ভৌতিক গল্প লাশ খাকির সাহেব কুঠি। গল্পটি সম্পূর্ণ শুনুন, আশা করছি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন, এবং আমার সাথে নারী কণ্ঠে আজ থাকছে মানালি। শুরু হচ্ছে আজকের গল্প লাশ খাকির সাহেব কুঠি। তবে গল্পে যাওয়ার আগে একটা কথা, গল্পটি শুনে আপনার কেমন লাগলো বা গল্পটি শুনতে শুনতে আপনার অনুভূতিটা কি হচ্ছে, আপনার কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ আগামী দিনে আপনাদের মধ্যে থেকে বেছে নেওয়া বেস্ট কমেন্টগুলো আমি ভাগ করে নেব আপনাদের সকলের সঙ্গে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লাশ খাকির সাহেব কুঠি। শীতের শেষ, একটু একটু করে গরম পড়ছে। চারিদিকে কেমন একটা থমথমে দম চাপা পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকক্ষণ আগে থেকেই আসন্ন ঝড় বৃষ্টির একটা আভাস পাওয়া গেছিল। হঠাৎ দমকা হাওয়ায় খোলা দরজা জানালার দুর্দার শব্দে ছুটে গিয়ে সেগুলো বন্ধ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ওদিকে হাঁপড়ের মতো ওঠানামা করছিল সুবিমলের জরাগ্রস্ত শীর্ণকায় শরীরটা। শেষ মুহূর্ত উপস্থিত হয়েছে তার। বাসব ছলছলে চোখে বন্ধু সুবিমলের শিয়রে দাঁড়িয়ে আছে। সুছন্দা স্বামীকে আঁকড়ে ধরে চোখের জলে ভাসছে। সুবিমলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হিক্কা তুলছে সে। তবু সেই মৃত্যুসজ্জায় অতি কষ্টে একটা হাত বাসবের দিকে তুলে কাঁপা কাঁপা স্বরে বলল, ভাই ভাই বাসব, আমি 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 চললাম। তুই তুই সুছন্দাকে দেখিস দেখিস, কথা দে ওকে ওকে তুই বিয়ে করবি, তবে আমি শান্তিতে মরতে কথাটা আর শেষ করতে পারল না সুবিমল, তার আগেই চলে গেল। এই ঘটনার বেশ কয়েক মাস পর বাসব একদিন দুপুরে একটা প্রস্তাব নিয়ে সুবিমলের বাড়ি গেল। সুছন্দা নিজেকে প্রায় নজরবন্দি করেই রেখেছিল। বাসব বলল, সুবিমল সবসময় বলতো ওর কিছু হলে আমি যেন তোমাকে দেখি। তোমার মনে আছে নিশ্চয়ই, শেষ মুহূর্তে আমাদের বিবাহের কথাও বলে গেল। তাহলে বিয়েটা হতে বাধা কোথায় সুছন্দা? এখন তো বলছি না, সুবিমলের বাৎসরিকের পর বিয়েটা সেরে নিলে কেমন হয়? সুছন্দার চোখে অশ্রু টলমল করছে। বেশ কয়েক মাস হলো মানুষটা চলে গেছে, কিন্তু সে এখনো তার দেহ মন সমস্তটা জুড়ে রয়েছে, ভবিষ্যতেও তাই থাকবে। সুতরাং বাসবকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। সুছন্দা স্পষ্ট কথার মানুষ। সে বলল,
আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয় বাসব। তুমি বরং একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে তার সাথে সংসার পাতো। তুমি নামকরা শিল্পী, পাত্রীর অভাব হবে না। বাসব আর কিছু বলেনি। এরপর প্রত্যাখ্যাত হয়ে চুপচাপ চলে এসেছিল। তারপর শহর থেকে অনেক দূরে ভিন গাঁয়ে গিয়ে নতুন করে শিল্পী জীবন আরম্ভ করেছিল। গাঁয়ের নাম লাশখাকি। লাশখাকিতে পাকাপাকি চলে আসার পর একদিন এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে শহরে গিয়েছিল বাসব। সেখান থেকে ফেরার পথে আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। গ্রামের পথঘাট এমনিতেই সন্ধ্যের পর নিস্তব্ধ হয়ে যায়, তার উপর ঝড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই দায় হয়ে পড়ল। কর্দমাক্ত মেঠো পথ ধরে হাঁটতে রীতিমতো অসুবিধা হচ্ছিল বাসবের। তবু এই গ্রাম্য জীবনই তার ভালো লেগে গেছে। ইদানিং শিল্পী হিসেবে তার বেশ নামডাকও হয়েছে। দূর দূরান্ত থেকে ধনী শৌখিন লোকেরা তার কাছে ছুটে আসে মূল্যবান মূর্তি এবং দুর্দান্ত সব তৈলচিত্রের আকর্ষণে। পছন্দ হলেই মোটা টাকার বিনিময়ে সেসব কিনে নিয়ে যায়। প্রিয় বন্ধু সুবিমল মারা যাওয়ার পর থেকে বাসবের আর শহরে মন টেকে না। তাই এই নতুন গাঁয়ে একটা পুরনো বাড়ি কিনে গত 5 বছর ধরে এখানেই স্থায়ীভাবে বাস করছে সে। লাশখাকির জল হাওয়া চমৎকার। সুবিমলের আকস্মিক মৃত্যুতে মানসিক যন্ত্রণায় তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। এখানে আসার পর থেকেই শরীরটা বেশ শুধরেছে। সময়ের নিয়মে মনটাও অনেকটা হালকা হয়েছে। বাসবের বাড়িটা পুরনো হলেও একেবারে ঝরঝরে নয়। ব্রিটিশ আমলের পুরনো বাড়ি। গাঁয়ের লোকেরা আজও এই বাড়িটিকে সাহেব কুঠি বলেই ডাকে। বহুকাল আগে এক সাহেব নাকি তার স্ত্রীকে নিয়ে এই কুঠিতে বাস করত। তারপর এক রাতে তাদের মধ্যে খুব বচসা হয়। সাহেব তার স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে এই সাহেব কুঠি বন্ধ হয়ে পড়েছিল। সেখানে নাকি দিন দুপুরেও ভূতের উপদ্রব হতে দেখা যায়। বাসব যখন বাড়িটা দেখতে এসেছিল তখন গ্রামবাসীদের অনেকেই এই কাহিনী শুনিয়ে বাড়িটা কিনতে বারণ করেছিল। বাসব ওসব গুজবে কান দেয়নি। সে কোনো কালে ভূত প্রেতে বিশ্বাস করে না। তাছাড়া পুরনো বাড়ি নিয়ে চিরকাল মানুষের মনে কিছু না কিছু ভয় বা কুসংস্কার দানা বেঁধেই থাকে। তাই ওসব কথা আজগুবি ভেবে উড়িয়ে দিয়েছিল সে। বাড়িটা ইতিপূর্বে বহুবার হাত বদল হয়েছে। বাড়ির বর্তমান মালিক বাড়িটাকে বলতে গেলে এক প্রকার জলের দরেই বাসবের কাছে বিক্রি করেছে। যাই হোক, জলকাদা ডিঙিয়ে বাসব যখন সাহেব কুঠিতে পৌঁছল তখন অনেকটা রাত হয়ে গেছে। উঠোনে জল থই থই করছে। বৃষ্টির রেশ কিছুটা কমলেও বাইরে এখনো ঝোড়ো হাওয়া বইছে। উঠোনটা পেরিয়ে রোয়াকে ওঠার মুখে একখানি টিউবওয়েল আছে। সেটা পাম্প করে হাত পা ধুয়ে বাসব রকে একটু জিরিয়ে নিতে বসল। বাস থেকে নেমে এতখানি হেঁটে আসতে গিয়ে ঘেমে নিয়ে গেছিল সে। তবে ঝোড়ো হাওয়ার দাপটে কিছুক্ষণের মধ্যেই পথের ক্লান্তি একেবারে দূর হয়ে গেল। রকে বসে ভবিষ্যতের চিন্তায় মশগুল হয়েছিল সে। ছবিঘরটা একটু সাজানোর দরকার। আশেপাশের গাঁয়ের বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে অনেক সময় বেশ কিছু ছবির অর্ডার আসে, বিশেষ করে কোনো রাজমহল কিংবা জমিদার বাড়ি থেকে। ছবিঘরটা সাজালে দেখতেও ভালো লাগবে আর ক্রেতারাও আকৃষ্ট হবে। তবে সদরে নতুন সংগ্রহশালা খুলে কাজের কাজ হয়েছে বটে। না হলে ছবির বায়না দিতে পাড়া গাঁয়ের এত ভিতরে দূর দূরান্ত থেকে লোকজনের পক্ষে কি আসা সম্ভব হতো? ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সংগ্রহশালায় আরও কিছু নতুন ছবি আর মূর্তি রাখার দরকার আছে। কালকের মধ্যেই ব্যবস্থা করে ফেলতে হবে। রকে পা ঝুলিয়ে বসে এইসব কথাই ভাবছিল বাসব। হঠাৎ বাড়ির দোতলায় খট করে একটা আওয়াজ হলো। বাসব ভাবল, কিসের আর আওয়াজ হবে?
বাতাসের দাপটে ঘরের সিটকিনিটা খুলে পড়ে গেল মনে হয়। সিটকিনিটা জং ধরে কমজোরি হয়ে গেছে, ওটাকে পরে সারিয়ে নিলেই হবে। ভাবতে ভাবতে চোখটা লেগেই এসেছিল তার, কিন্তু আওয়াজটা ক্রমশই বাড়তে থাকায় ঘোর কেটে গেল তার। সে টের পেল খট খট করে এক টানা শব্দটা হয়েই চলেছে। আওয়াজটা আসছে দক্ষিণের ছবি ঘর থেকে। তড়াক করে এক লাফে রক থেকে উঠে পড়ল বাসব। কিন্তু দোতলার সিঁড়ি বেয়ে উঠে ছবি ঘরের কাছে পৌঁছতেই শব্দটা হঠাৎ থেমে গেল। টানা লম্বা বারান্দায় অন্ধকার ছেয়ে আছে, ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ছবি ঘরের তালা খুলে টর্চ জেলে চারপাশে চোখ বুলিয়ে নিল সে। সবকিছুই ঠিকঠাক আছে। জানালা দরজার কপাট বন্ধ। হাওয়া ঢুকে কিছুতে লেগে যে খটখট শব্দ হবে সেই উপায় নেই। তবু আরো একবার ভালো করে দেখে নিয়ে বারান্দায় বেরিয়ে এলো সে। এই বাড়িটার সব ঘরে লাইটের ব্যবস্থা নেই, ফলে সন্ধ্যের পর থেকেই বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে থাকে। শোবার ঘরেই একমাত্র একটা টিমটিমে আলো জ্বলে শুধু। বাসব ঠিক করল অন্তত বারান্দায় একটা আলোর ব্যবস্থা করে নেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আর কোনো শব্দ আসছে না দেখে বাসব নিচে নেমে যাচ্ছিল। ঠিক তখনই আবার সেই একটানা খটখট শব্দটা শুরু হলো। আওয়াজটা আবার সেই ছবি ঘরের ভিতর থেকেই আসছে। বাসবের মনে হলো কোনো ধেড়ে ইঁদুরের কারবার নয় তো? হ্যাঁ, তাই হবে। মনে হচ্ছে ওটা ইঁদুরের খুঁটখুট। তবে ইঁদুর ঢুকলে অনেক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। মূল্যবান মূর্তি ছাড়া ছবিগুলো রেশমের কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। তাছাড়া কার্পেটের ওপর ছবি আঁকার দামি কাগজপত্র, কাপড়ের ক্যানভাস ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওগুলো কেটে দিলে অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু রাতের অন্ধকারে ব্যাটা ইঁদুরকে খুঁজে পাওয়া যাবে কি? কোথায় ঘাপটি মেরে থাকবে তার তো কোনো ঠিক নেই। ঘরে গর্ত খুঁড়েছে নাকি কে জানে। সকালবেলা ঘরে ঢুকে সব জানালা দরজাগুলো ভালো করে দেখতে হবে। তবে এসব কথা ভাবলেও বাসব আরও একবার তালা খুলে ভিতরে ঢুকতে গেল। অমনি সঙ্গে সঙ্গে শব্দটাও আগের মতোই বন্ধ হয়ে গেল। কি যে ব্যাপার, বাসব ভেবে কোনো কুলকিনারা করতে পারল না। শেষে আর কিছু না ভেবে নিচে চলে গেল সে। এরকম বৃষ্টি বাদলার দিনে একটু খিচুড়ি খেতে মন চাইছিল বাসবে। আসার সময় স্টেশন থেকে কিছু সবজিও কিনে এনেছিল, তাই দিয়ে কেরোসিন স্টোভে দুটো চালে ডালে ফুটিয়ে নিল সে। মনে মনে ভাবল একটু ঘি ছড়িয়ে দিলেই চমৎকার খেতে লাগবে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর টুকটাক কাজকর্মের মধ্যে ছবি ঘরের শব্দটার কথা একেবারেই ভুলে গেছিল সে। তারপর সময় মতো ঘুমিয়েও পড়েছিল। শেষ প্রহরে আচমকা একটা ভীষণ জোর শব্দে বাসবের ঘুমটা ভেঙে গেল। একটা ভারী কিছু পড়ে যাবার শব্দে রীতিমতন চমকে উঠল সে। ছবি ঘরের দিক থেকেই শব্দটা এসেছে। কোনো মূর্তি পড়ে গেল না তো? কথাটা মনে হতেই আর এক সেকেন্ড সময় নষ্ট না করে বাসব চাবিটা নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। কিন্তু ছবি ঘর খুলে ভিতরে সব অক্ষত অবস্থায় আছে দেখে তার ভারী আশ্চর্য লাগলো। এতটা ভুল সে কখনো শুনতে পারে না। ধেড়ে ইঁদুরের পক্ষেও অত ভারী ভারী মূর্তি ফেলে দেওয়া তো সম্ভব নয়। আশেপাশেও তেমন কোনো বাড়ি নেই যে সেখান থেকে শব্দটা আসবে। অথচ শব্দটা সত্যিই সে শুনেছে। একটা বড় মোমবাতি জ্বালিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। হঠাৎ বাসবের চোখ চলে গেল ঘরের পশ্চিম কোণে রাখা বিশাল বড় অয়েল পেন্টিংটার দিকে। সেদিকে তাকিয়ে বাসবের মনে হলো
পেন্টিংটা থরথর করে কাঁপছে, আর আওয়াজটা ওখান থেকেই আসছে। তাড়াতাড়ি সেদিকে গিয়ে পেন্টিংয়ের ঢাকাটা সরাতেই বাসবের মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল। এই বিশাল তৈলচিত্রে সে তার প্রিয় বন্ধু সুবিমলের স্ত্রী সুছন্দাকে এঁকেছিল। ছবিটা অনেক কাঠখড় পুড়িয়ে পরিশ্রম করে তৈরি করেছিল সে। এই মুহূর্তে সেই ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। সে দেখল ছবিতে সুছন্দার জায়গায় ভয়ঙ্কর এক এলোকেশী নারী মূর্তি দাঁড়িয়ে আছে, যার ঠোঁটের কষ বেয়ে টাটকা রক্ত গড়াচ্ছে। রক্ত মাখা লাল সাদা দাঁত বের করে তার দিকে তাকিয়ে বিশ্রী হাসি হাসছে। হাসতে হাসতে ছবিটা হঠাৎ ফ্যাঁস ফ্যাঁসে স্বরে কথা বলে উঠল। কিরে বাসব, চিনতে পারছিস নাকি একেবারেই ভুলে গেছিস? যেমন ভয়ঙ্কর মূর্তি তেমনি তার ভয়ানক হাসি। বাসব ছুটে পালাবার আগেই ছবিটার ভিতর থেকে দুটো কুৎসিত হাত বেরিয়ে এসে তার গলা টিপে ধরল। তারপর আর কিছুই মনে নেই তার। সকাল 7টা নাগাদ সদর দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দে আর কানু গোয়ালার ডাকে ঘুম ভাঙল বাসবের। আরে বাবু, দুধ নিয়ে এসি গো, কোথায় গেলে গো? ধরফর করে উঠে বসে দেখল সে ছবি ঘরের মেঝেতে পড়ে আছে। আর কিছু ভাবার অবকাশ ছিল না তার। কানু চিৎকার করে ডাকছিল, তাই তাড়াতাড়ি নিচে নেমে দরজা খুলে দিল সে। কানু বলল, গো বাবু মশাই, আজ ঘুম ভাঙতে এত দেরি হলো যে? বাসব কাষ্ঠ হাসি হেসে বলল, ওই আর কি, শহর থেকে কাল ফিরতে রাত হয়ে গেছিল, খুব ক্লান্ত ছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। যাক, ভালোই হয়েছে, দিয়ে গেলুম। হ্যাঁ, আসি বাবু। কানু চলে যাবার পর দরজায় কপাট বন্ধ করে দুধ নিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময় তার চোখ চলে গেল ইদারার দিকে। ইদারার ঢাকনাটা সরানো রয়েছে দেখে বাসব অবাক হয়ে গেল। ঢাকনাটা তো গতকাল রাতেও চাপা দেওয়া ছিল। দুদিন থাকবে না বলে সে ঢাকনাটা এঁটে দিয়ে গেছিল। জোরে ঝড় হলেও ওই ঢাকা সহজে নড়ে না। তাছাড়া একপাশে আংটা লাগানো আছে, সেটা টেনে সরাতে হয়, তবেই ঢাকা খোলে। তাহলে ওটা সরালো কে? বাইরে থেকে কোনো লোক পাঁচিল টপকে জল নিতে আসেনি তো? কিন্তু তাই যদি হতো, তাহলে জল নিয়ে অত উঁচু পাঁচিল টপকাতো কি করে? তাহলে তো ইদারার চারপাশে জল পড়ে থাকতো। তবে খটকা লাগলেও সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। দুধ জাল দিতে বসিয়ে তরকারির সবজি কাটছিল বাসব। হঠাৎ খট করে একটা আওয়াজ হতেই গতকাল রাতের সেই ইঁদুরের খুটখুটানির কথাটা মনে পড়ে গেল। তারপরে ছবি ঘরের সেই ভয়ঙ্কর দৃশ্যটা মনে করে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু ওই ঘটনা যদি সত্যি হতো, তাহলে তো এতক্ষণে মারা গিয়ে চিতায় ভস্মীভূত হয়ে যাবার কথা ছিল, অথচ সে তো এখনো বহাল তবিয়তে রয়েছে। তার মানে শব্দ শুনে ঘুম চোখে ছবি ঘরে গিয়ে ভুলভাল দৃশ্য দেখেছিল, তারপর ভয়ে ওখানেই ভিমড়ি খেয়ে পড়ে গেছিল। নিজের কাণ্ডকীর্তির কথা ভেবে নিজেই হেসে উঠল বাসব। এরপর চা খেয়ে একটা ঝাড়ন নিয়ে ছবি ঘরে চলে গেল সে। ছড়িয়ে ছিটিয়ে থাকা রং, তুলি, ইজেল, ক্যানভাস সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বড় ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর ছবি ও মূর্তিগুলোর ঢাকা খুলে ঝাড়ন দিয়ে সেগুলো ঝাড় পোঁচ করতে লাগলো। এমন সময় মুহূর্তের মধ্যে আবহাওয়া বদলে গিয়ে
আবার ঝড় বৃষ্টি শুরু হলো। এমনিতেই আকাশ কালো মেঘে ঢাকা ছিল, তার উপর বৃষ্টির ছাঁট আসছে দেখে জানালার কপাটগুলো বন্ধ করে দিতেই ঘরটা আবার রাতের মতো অন্ধকার হয়ে গেল। তারপর বাইরে এসে দরজার শিকল তোলার সময় তার খেয়াল হলো চশমাটা ঘরের ভিতরে ফেলে এসেছে। অগত্যা আবার দরজা খুলে ভিতরে গেল সে, কিন্তু টুলের উপর রাখা চশমাটা চোখে এঁটে যেই না বেরোতে গেল, সঙ্গে সঙ্গে সুছন্দার তৈলচিত্রের পাশে রাখা শ্বেত পাথরের মূর্তিটা শব্দ করে নড়ে চড়ে উঠল। মনে হলো মূর্তিটাকে যেন কেউ দু হাত দিয়ে ধরে জোরে জোরে ঝাঁকাচ্ছে। তারপরেই সে টের পেল মূর্তিটা আপনা থেকেই নড়ছে। বাসবের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। বিদ্যুতের শিহরণ খেলে গেল তার গোটা শরীরে। এই কি করে সম্ভব? একটা মূর্তি কিভাবে আপনা আপনি নড়তে পারে? ভয়ে ভাবনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল সে। এমন সময় ঘাড়ের কাছে একটা ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ পেয়ে যার পরনায় চমকে উঠল সে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই একটা অবিশ্বাস্য ঘটনা দেখে হাড় হিম হয়ে গেল তার। সে দেখল যে মূর্তিটা এতক্ষণ সুছন্দার তৈলচিত্রের পাশে স্থির হয়ে দাঁড়িয়েছিল, সেটা এখন তার পিছনে এসে দাঁড়িয়ে চাপা গর্জন করছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বাসবের। এ কি করে হতে পারে? কে ওখানে? ওই মূর্তিটাকে এখানে কে নিয়ে এসেছে? কে আছো এই ঘরে? শিগগিরই বেরিয়ে এসো, নইলে মেরে ফেলবো একেবারে। বাসবের কথার কোনো উত্তর দিল না কেউ। ওই মূর্তিটার ভিতর থেকে ক্রুদ্ধ গর্জন ভেসে এলো শুধু। গর্জনটা ক্রমশ অট্ট হাসিতে পরিণত হল। কে যেন খ্যানখ্যানে গলায় হাসতে হাসতে বলল, কিরে বাসব, ভালো আছিস তো? তোর তো এখন অনেক নাম ডাক, তাই না? নিজের চোখে তাই তো দেখতে এলাম তোকে। বাসবের হাত পা অসাড় হয়ে গেছে। ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। তারপর এক সময় পড়ে গেল ধপ করে। কিছুক্ষণের জন্য তার হৃদযন্ত্রের ক্রিয়া যেন থমকে গেছিল। খানিক আগেই ঝড় বাদল থেমে গিয়েছে। বাসব তবুও চোখ বুজে মাটিতেই পড়েছিল। রোদের ঝিলিক এসে চোখে মুখে লাগতে তার হুঁশ ফিরে এলো। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখল সে ছবিঘরের মেঝেতেই পড়ে আছে। তবে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। তবু ভয়ে ভয়ে একবার পশ্চিম কোণে তাকালো সে। লক্ষ্য করে দেখল মূর্তিটা সুছন্দার ছবির পাশে যেমনভাবে রাখা ছিল ঠিক তেমনভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি সে আবার কোনো দুঃস্বপ্ন দেখল? এই ছবি ঘরে এলেই তার সাথে এমন সব অদ্ভুতুরে ঘটনা ঘটে যাচ্ছে, অথচ এ বাড়ির অন্যান্য ঘরে গেলে সব ঠিকঠাক থাকছে। এমন অদ্ভুত ঘটনার কারণ কি হতে পারে? এক রাশ দুশ্চিন্তা গ্রাস করল বাসবকে। মাথার ভিতরটা কেমন যেন দপদপ করে উঠল তার মনে হলো সে কি তবে পাগল হয়ে যাচ্ছে? রাতের অন্ধকারে ভুল দেখা কিংবা ভুল কিছু শোনা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ঘর অন্ধকার হলেও সাত সকালে এতটা ভুল কি করে দেখতে পারে? জেগে থেকে কি করে এতটা অলীক কল্পনা করতে পারে? সাহেব কুঠিতে কি তাহলে সত্যি ভূত আছে? মূর্তিটা তো তখন পুরুষ কণ্ঠে কথা বলে উঠেছিল। সেটা মনে পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল বাসবের। তাহলে কি সাহেবের ভূত বাসা বেঁধেছে ওই মূর্তিটার মধ্যে? লোকে যে বলে সাহেব তার স্ত্রীকে গলা টিপে খুন করে নিজেও আত্মহত্যা করেছে,
তাহলে কি সুদূর অতীতে এই ঘরেই সেই ঘটনাগুলো ঘটেছে? কানু এ বাড়ির ব্যাপারে অনেক কিছু জানে, ওকে ডেকে একবার জিজ্ঞেস করতে হবে। এর আগে কানুর কথা সে আজগুবি বলে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু গতকাল থেকে যা সব ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে ও কিছু মিথ্যে বলেনি। হয়তো সাহেব এবং মেম সাহেব দুজনের আত্মাই এই ছবি ঘরে ঘোরাফেরা করছে। গত রাতে সুছন্দার ছবিতে হয়তো মেম সাহেবের প্রেতাত্মাকেই দেখেছে। না জেনে শুনে এই ঘরটাকে ছবি ঘর হিসেবে ব্যবহার করা উচিত হয়নি তার। কানুর সাহায্যে এখান থেকে সবকিছু সরিয়ে অন্য ঘরে রাখতে হবে, সেখানেই আবার নতুন করে সাজিয়ে নিতে হবে। আর এই ঘরটা বহু বছর ধরে যেমন তালাবন্ধ হয়ে পড়েছিল তেমনভাবেই থেকে যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পেরে একটু নিশ্চিন্ত হল সে। সেদিন রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না, কোনো শব্দও শোনা গেল না। বাসব সেদিন বিকেলেই কানুর সাথে সমস্ত কথা বলে ব্যবস্থা করে রেখেছিল। পরদিন সকালে কানু যখন দুধ দিতে এলো, ওর সাহায্যে দক্ষিণের ছবিঘর সম্পূর্ণ খালি করে সমস্ত জিনিসপত্র বাসবের শয়নকক্ষের পাশের ঘরে স্থানান্তরিত করা হলো। কানুকে যদিও এর জন্য মোটা টাকা বকশিশ দিতে হয়েছিল, কিন্তু তার বদলে বিরাট একটা ঝামেলা থেকে তো মুক্তি পাওয়া গেল, সেটা ভেবেই হাঁপ ছেড়ে বাঁচল সে। সারা দিন ধরে নতুন ছবিঘরটা সুন্দর করে সাজালো বাসব। তাই ক্লান্ত হয়ে রাত 9টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ল সে। নতুন ছবিঘর নিয়ে নানান কথা ভাবতে ভাবতে একসময় ঘুম এসে গেল তার চোখে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল বাসব। হঠাৎ রাত 12টা নাগাদ শোঁ শোঁ করে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তা প্রবল ঝড়ের আকার নিয়ে ঘরের ভিতর ধেয়ে এলো। কানের কাছে বিশ্রী একটা আওয়াজ হতেই বাসবের ঘুমটা ভেঙে গেল। সে দেখল ঘটাং ঘটাং শব্দ তুলে টানা লম্বা পাখাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। জানালার কপাটগুলো দুমদাম শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে। ঘরের মাঝ বরাবর কাঁচের ঝাড়বাতিটা জোরে জোরে দুলছে। সে বিছানা থেকে নেমে শিয়রের জানালা দুটোর হুড়কো এঁটে দরজার দিকেই আসছিল, কিন্তু তার আগেই দমকা হাওয়া লেগে ঝাড়বাতিটা ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরেকটু এদিক ওদিক হলেই তার মাথায় ভেঙে পড়ত। ভাবতেই বুকটা ছ্যাঁত করে উঠল বাসবের। ওদিকে ঝড়ের সাথে পাল্লা দিয়ে মুষলধারে বৃষ্টি নেমেছে। হাজার চেষ্টা করেও সে দরজাটাকে বন্ধ করতে পারল না। বারান্দা গ্রিল দিয়ে ঘেরা, তাই সিঁড়ির গেট বন্ধ করে বাসব রোজ রাতে দরজা খোলা রেখেই শুতে যায়। কিন্তু আজ তার মনে হচ্ছে দরজাটা বন্ধ করে শোয়াই উচিত ছিল। দরজাটা বন্ধ করতে যতবার সামনে যাচ্ছে ততবারই মনে হচ্ছে ঝড়ের দাপটে সে নিজেই উড়ে যাবে। আর সত্যি উড়ে গিয়ে গ্রিলে যদি ধাক্কা খায়, সঙ্গে সঙ্গে মাথা ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। তবু শেষ চেষ্টা করতে আরও একবার দরজাটা বন্ধ করতে গেল সে। আর তখনই তার চোখে পড়ল নতুন ছবি ঘরের দরজাটা খোলা রয়েছে। সেই ঘরেও ক্রমাগত খটখট করে আওয়াজ হয়েই চলেছে। মূর্তি আর ছবিগুলো একটা আরেকটার ওপর ভেঙে পড়ে চুরমার হয়ে যাচ্ছে। প্রথমে তার মনে হলো ঝড়ের দাপটে বুঝি ওগুলো পড়ে গেছে। তারপর খেয়াল হলো ছবি ঘরের জানালাগুলো পাটে পাটে বন্ধ রয়েছে, এক চুল হাওয়াও নেই সেখানে। তাছাড়া সে নিজে হাতে শোবার আগে তালা দিয়ে গেছে। কথাটা মনে হতেই আঁতকে উঠল সে। তালা দেওয়া দরজাটা কিভাবে খুলে যেতে পারে? হঠাৎ সুছন্দার ছবি থেকে দুটো জ্বলন্ত আগুনের গোলা বেরিয়ে এসে পাশের মূর্তিটাকে ঘিরে ঘুরপাক খেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই স্থির মূর্তিটা হঠাৎ দ্রুত গতিতে এগিয়ে এলো বাসবের দিকে।
বাসব দ্রুত সেখান থেকে ছুটে পালাতে গিয়ে টের পেল একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি তার শয়ন কক্ষে ঢুকে লোহার মতন শক্ত দুটো হাত দিয়ে দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। দুটো হিংস্র রাগী চোখ থেকে প্রতিহিংসার আগুন ঝরে পড়ছে, আর তার পিছনেই দাঁড়িয়ে আছে ছবি থেকে বেরিয়ে আসা সেই ভয়ঙ্কর নারী মূর্তি। উভয়েরই ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়িয়ে বুকের কাছে জমাট বেঁধেছে। শিকারীকে হাতের কাছে পেলে যেমনভাবে বন্য সাপদের দল আনন্দে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনভাবেই বাসবকে দেখে তারা পৈশাচিক উল্লাসে ফেটে পড়েছে। হঠাৎ তাদের নাক মুখ দিয়ে গল গল করে বিষাক্ত নীলচে ধোঁয়া বেরিয়ে এলো। সে জানে আত্মরক্ষার চেষ্টা করা বৃথা। পা দুটো হঠাৎ করেই কেমন যেন কমজোরি হয়ে গেছে। ছুটে পালানো তো দূরের কথা, বেশিক্ষণ ভর দিয়ে দাঁড়াতেও পারছে না। মাথাটা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে, কানে ক্রুদ্ধ গর্জন আর হাসির শব্দ ভেসে আসছে। পুরুষালী গলায় কেউ বলছে, তোর মৃত্যু আজ আসন্ন। তোর মৃত্যুক্ষণ উপস্থিত হয়েছে। আতঙ্কে চিৎকার করতেও যেন ভুলে গেছে বাসব। কিছুক্ষণের মধ্যেই সে বিষ ধোঁয়া শ্বাসনালী দিয়ে প্রবেশ করে সব কিছুকে যেন পুড়িয়ে দিচ্ছে। কিন্তু বাসব একটা কথা কিছুতেই ভেবে পেল না। পুরনো ছবিঘরটা বন্ধ করে দেওয়া সত্ত্বেও ওই সাহেব আর মেম সাহেবের আত্মা কেন ওকে মেরে ফেলতে চাইছে? কেন ওরা সবসময় ছবিঘরের ওই বিশেষ মূর্তি আর সুছন্দার তৈলচিত্র থেকেই বেরিয়ে আসছে? এমন পরিস্থিতিতে হঠাৎ বাসবের চোখের সামনে থেকে ধোঁয়ার রেশ কেটে গিয়ে সেই ছায়ামূর্তিদের মুখ দুটো স্পষ্ট হয়ে উঠল। তাদের আসল চেহারা দেখে বাসবের হৃদযন্ত্রের গতি এতটাই বেড়ে গেল যে হৃৎপিণ্ডটা ধক করে যেন তার গলার কাছে উঠে এলো। প্রচণ্ড ভয়ে ভয়ে চিৎকার করে সে বলল, তোমরা কিন্তু তোমরা তো অনেকদিন আগেই, দয়া করো আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দাও। এতক্ষণে চিনতে পারলি আমাদের? কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি কেউ কিচ্ছুটি টের পাবে না? হ্যাঁ, তোকে দয়া করব কি করে? কিভাবে দয়া করব? তুই তো শুধু আমাকেই মারিসনি, আমার স্ত্রীকেও মরতে বাধ্য করেছিস। তোর কথা অগ্রাহ্য করেছিল বলে কতগুলো নরকের কীটকে পাঠিয়েছিলি ওর একাকিত্বের সুযোগ নিয়ে ওকে কলঙ্কিত করে দিতে। ওরা যখন তোর নির্দেশে ঘরের দরজা ভাঙতে শুরু করলো, নিজের সম্মান বাঁচাতে আমার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করলো। মনে পড়ছে এবার? মনে পড়েছে তোর? বাসব টের পেল আজ তার নিস্তার নেই। পাপের শাস্তি তাকে পেতেই হবে। সে তখন মৃত্যু ভয়ে চোখ বুজে ফেলেছে। তার চোখের সামনে ভেসে উঠেছে অতীতের সেই দৃশ্যগুলো। সুবিমল আর বাসব তখন ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র ছিল। আর্ট কলেজের শিক্ষক শিল্পী রমানাথ উপাধ্যায়ের একমাত্র মেয়ে সুছন্দার সাথে একটা এক্সিবিশনে তাদের দুজনের পরিচয় হয়ে যায়। সুছন্দা নিজেও একজন শিল্পী ছিল। সে সুবিমল আর বাসবের শিল্পকর্মের কদর করত। তিনজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তারপর একদিন ধুমধাম করে সুবিমলের সাথে সুছন্দার বিয়ে হয়ে গেল। সুবিমল ছিল নামকরা চিত্রকর এবং দক্ষ মূর্তি নির্মাণ শিল্পী। তার আশ্চর্য শিল্পকর্মের মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি ছিল মাতা মেরির কোলে শায়িত সদ্যজাত যিশুর একটি সোনার মূর্তি।
যেটা একসময় গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। সেই আশ্চর্য মূর্তি আর তার সৃষ্টিকর্তাকে দেখে সুবিমলের বাড়িতে ভিড় জমিয়েছিল কৌতূহলী জনতারা। সরকারের তরফ থেকে সুবিমলকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়েছিল। সকলের অনুরোধে মূর্তিটা কিছুকাল ভারতের বিভিন্ন প্রান্তে এক্সিবিশনে পাঠানোর পর অবশেষে সুবিমলের নিজের বাড়ির সংগ্রহশালায় স্থান পেয়েছিল। সুবিমল নিজেই সেই সৃষ্টিকে বেচে দিতে চায়নি, বিশেষ স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিল নিজের সংগ্রহশালায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধনী ব্যক্তি তথা ক্রেতারা এসে বিরাট দাম হেঁকেও শেষে ব্যর্থ হয়ে ফিরে যেত। কিন্তু ভাগ্যের ফেরে সুবিমলের তৈরি সেই সোনার মূর্তিটা একদিন রাতারাতি কোথায় যেন উধাও হয়ে গেল। ওই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত সুবিমল ভিতরে ভিতরে ক্ষয়ে যেতে লাগল। আর ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে তাকে স্লো পয়জন করা শুরু হলো। প্রতিদিন তার খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে অচিরেই তাকে শয্যাশায়ী করা হলো। সবসময় একটা আচ্ছন্ন ভাব, ক্লান্তি, মাথা ঘোরা, জ্বর, পেটে ব্যথা, ক্ষুধামান্দ, কলেরা, হুপিং কাশি ইত্যাদির লক্ষণগুলো দিনকে দিন প্রকট হয়ে উঠল। ক্রমশই মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল সে। প্রথমে সাধারণ জ্বর আর পেট খারাপ ভেবে চিকিৎসা চলছিল। তখনও কেউ বুঝেই উঠতে পারেনি যে প্রচুর টাকার বিনিময়ে সুবিমলদের বাড়ির রাঁধুনি মিনতিকে এই কাজে লাগানো হয়েছে। সুছন্দা যখন ব্যাপারটা টের পেল তখন অনেক দেরি হয়ে গেছে। তবে এই ঘটনার পিছনে কার হাত আছে সেটা সে বুঝে উঠতে পারল না। মিনতি ধরা পড়ে জেল খাটার ভয়ে সুছন্দাকে মেরে অজ্ঞান করে বাড়ি থেকে পালিয়ে গেল। সুছন্দার যখন জ্ঞান ফিরে এলো তখন সুবিমলের অবস্থা প্রায় শেষের দিকে। সেই রাতেই সুবিমল চলে গেল। মৃত্যুর আগে প্রিয় বন্ধু বাসবের হাত ধরে বলে গেল সে যেন সুছন্দাকে বিয়ে করে। সুবিমল নিজেও তখনও জানত না যে কেউ তাকে মেরে ফেলার জন্য স্লো পয়জন করছে। সুবিমলের নাম যশ চারিদিকে এমন ছড়িয়ে পড়েছিল যে বাসবকে কেউ শিল্পী হিসেবে তেমন মান্যগণ্য করত না। সবাই সুবিমলের সৃষ্টির প্রশংসা করত। বাসব ধীরে ধীরে ঈর্ষান্বিত হয়ে পড়ল। দিনের পর দিন সুবিমলের পসার বেড়েই চলছিল। গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তার সাথে উপরি পাওনা হিসেবে নানান পুরস্কার, সম্মান, উপাধি লাভ, সব মিলিয়ে সুবিমল বহু জনের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল। কিন্তু বাসব নিজে একজন দক্ষ শিল্পী হয়েও সুবিমলের জন্য নাম করতে ব্যর্থ হল। এই আত্মগ্লানি তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। তার তেমন পসার ছিল না। এছাড়াও তার বরাবর নজর ছিল সুবিমলের সুন্দরী স্ত্রী সুছন্দার উপর। সে বহুবার সুছন্দাকে নানান রকম প্রস্তাব দিয়েছিল, কিন্তু সুছন্দা তাকে পাত্তা দিল না। সুবিমলের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলল। তারপর সুছন্দা যখন সুবিমলকে বিয়ে করার সিদ্ধান্ত নিল তখন বাসব আর সহ্য করতে পারল না। সুবিমল আর সুছন্দার বিয়েটা আগুনে ঘি ঢালার মতন কাজ করল। সে তার প্রতিদ্বন্দ্বীকে পৃথিবী থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করল। সুবিমলের বিশ্বাসের সুযোগ নিয়ে বাসব তার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি সেই সোনার মূর্তিটাকে চুরি করে নিজের তৈরি একটা শ্বেত পাথরের মূর্তির ভিতর ঢুকিয়ে সেটাকে সিল করে রেখে দিল। সুবিমল বা সুছন্দা কেউই সেটা ঘুণাক্ষরেও টের পেল না। সুবিমল যখন মূর্তিটা হারিয়ে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ল, সেই সুযোগেই মিনতিকে হাত করে সুবিমলকে স্লো পয়জন করে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলল। সুবিমলকে হত্যার পর সুছন্দাকে বিয়ে করে তার বিশ্বাস অর্জন করে সুবিমলের সমস্ত শিল্পকীর্তি, নাম, অর্থ, সম্পদ সবকিছু নিজের নামে করে নেওয়াই ছিল বাসবের অন্যতম উদ্দেশ্য। এদিকে সুছন্দাকে বিয়ের প্রস্তাব দিয়ে সে প্রত্যাখ্যাত হল। সুছন্দা বিয়েতে রাজি না হওয়ায় পোষা গুন্ডাদের পাঠিয়ে কলঙ্কের ভয় দেখিয়ে তাকে নিজের করায়ত্ত করতে চেয়েছিল বাসব। কিন্তু এর ফল হল উল্টো। সুছন্দা নিজের সম্মান রক্ষার্থে আত্মহননের পথ বেছে নিল।
সে বাসবের সব কীর্তিকলাপ ধরে ফেলেছিল। সুবিমলকে যে বাসব স্লো পয়জন করে মেরে ফেলছে সেটাও সে জানতে পেরে গেছিল। নিজেকে বাঁচাতে সে যখন বিষ খেয়ে আত্মহত্যা করল, সেই মৃতদেহ লোপাট করে সবার অলক্ষ্যে বাসব আগুনে পুড়িয়ে ফেলেছিল। এমনিতেই সুবিমলের মৃত্যুর পর থেকে সুছন্দা নিজেকে নজরবন্দি করে ফেলেছিল। এতে বাসবের সুবিধাই হল। সবাই ভাবল সুবিমলের দুঃখে সুছন্দা বদ্ধ উন্মাদ হয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে গেছে। এরপর একদিন রাতের অন্ধকারে সুবিমলের তৈরি সমস্ত মূর্তি, ছবি, এমনকি সুছন্দার সেই তৈলচিত্রটাও উঠিয়ে নিয়ে লাশখাকি গাঁয়ে পাড়ি দিল সে। সে ভেবেছিল যদি কখনো আসল সত্যিটা প্রকাশ্যে আসে তাহলে প্রত্যন্ত গ্রামে শালমহুয়ায় ঠাসা জঙ্গলের ভিতরে এই ভাঙাচোরা পুরনো বাড়িটাতে গা ঢাকা দিলে পুলিশ বা প্রশাসন কেউ তার নাগাল পাবে না। কিন্তু সে এটা ভুলে গেছিল যে মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও আত্মার কবল থেকে রেহাই পাওয়া যায় না। তাই বাসব লাশখাকি গাঁয়ের এই সাহেব কুঠির সন্ধান পেয়ে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে দিল। সুবিমলের তৈরি শিল্প সৃষ্টিকে নিজের নামে চালিয়ে বেশ ভালোই পসার জমিয়ে ফেলেছিল সে। অবশ্য লাশখাকি গায়ে ছদ্মবেশে আসার পর থেকে সে ছদ্মনামেই পরিচিত হয়েছিল। ধীরে ধীরে তার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়ল দক্ষ ও সফল শিল্পী হিসেবে। এতক্ষণ চোখ বুজে মানুষ চোখে দৃশ্যগুলো দেখছিল বাসব। হঠাৎ হুঁশ ফিরতেই মূর্খের মতন পালাবার চেষ্টা করল সে। অর্থের পিশাচ বাসব প্রথম জীবনে সুদের ব্যাপারই ছিল। বহু লোকের সম্পত্তি হস্তগত করতে কৌশলে তাদের সর্বশান্ত করে দিয়েছিল। তাদের অনেকে সপরিবারে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। কয়েকজনকে বাসব নিজের হাতেও খুন করেছিল। তাদের সকলের আত্মা আজ জেগে উঠে প্রবেশ করেছে ছবি ঘরের সব মূর্তিগুলোর ভিতরে। বাসব পালাবার চেষ্টা করতেই তারা জীবন্ত ও সচল হয়ে ঝাঁপিয়ে পড়ল। বাসবের ভবলীলা সাঙ্গ হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। মৃত্যুর পরেও নিজের তৈরি সেই সোনার মূর্তির মায়া কাটাতে পারেনি সুবিমল। সময়ের নিয়মে সুবিমল এবং সুছন্দের আত্মা একই সাথে জেগে ওঠে। বাসবের ওপর চরম প্রতিশোধ নিতে সুবিমলের আত্মা বাসা বাঁধে ওই মূর্তিটার ভিতরে, আর তৈলচিত্রে ভর করে সুছন্দার আত্মা। আজ তাদের অতৃপ্ত আত্মা শান্তি পেল চিরদিনের জন্য। তারা এক হয়ে মিলে গেল পৃথিবীর ওপারে।